একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত প্রশাসনের মধ্যে এই যে ঘুষ দুর্নীতির যে প্রবণতা, সেই প্রবণতা যদি বন্ধ করতে না পারে, তাহলে তারেক রহমান সাহেবের এই যে স্বপ্ন, এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাগুলো সফল হবে না। একজন চাঁদাবাজ, সে বিএনপির নাম বিক্রি করে চাঁদাবাজি। এখন সেই ছেলেটা যদি, আমি একজন স্থানীয় নেতা, সেই ছেলেটা যদি আমার হয়, তখন আমি চেষ্টা করব তাকে বাঁচানোর জন্য। কিছু হইলেই বিএনপি জামাত এই ট্যাগ লাগায় দেওয়া, সেটা যদি কোনো অন্যায় নাও হয় তবুও এই ট্যাগ লাগিয়ে তাদেরকে বিভিন্নভাবে শায়েস্তা করা। পুলিশরা তো নিজেরাই বলেছিল মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। প্রশাসনটাকে এমনভাবে দলীয়করণ করা হয়েছিল। প্রশাসন মানে হচ্ছে আওয়ামী কার্যালয়, থানা হচ্ছে আওয়ামী লীগের কার্যালয়ের মতো অবস্থা। যেই মহিলা নিজে বলেছে যে শেখ হাসিনা পালায় না, তার নেতারা বলেছে শেখ হাসিনা পালায় না, কিন্তু তারা পালিয়েছে, সেই মহিলা আসবে বলে আসবে না, এটাও আপনাকে ধরে নিতে হবে। আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় তারা বিভিন্নভাবে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করেছে। এখনো বিএনপির নাম ব্যবহার করে, বিএনপির লেবাস পরে তারপরে আপনার এই কাজগুলো করছে। আওয়ামী লীগ আর কোনোদিন এই দেশে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। তখন তো আপনি রাষ্ট্রপতিকে মেনে নিয়েছেন, তারপরে যখন আপনি বলেন যে না তোরে ফালায় দেবো, তাহলে এটাকে কি বলে? আর ফেলে দিয়ে তখন কি হইতো? রাষ্ট্রপতি তখন যদি চলে যেত, তাহলে ইলেকটেড কোনো প্রতিষ্ঠানই তো থাকতো না। তখন রাজনীতিতে বিরোধিতা না থাকলে গণতন্ত্রের সৌন্দর্য বাড়ে না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ সময়ের পডকাস্ট অনুষ্ঠানে। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ সময়ের পডকাস্ট অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আপনি কেমন আছেন? বেশ ভালো আছি। তো আজ আমরা কথা বলবো সমসাময়িক রাজনীতি, বিশেষ করে বাংলাদেশের এনসিপি এবং জামাত সহ বর্তমান রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে কথা বলবো। ভারতের যে ছাত্র আন্দোলন চলছে সেই সব বিষয় নিয়ে। একই সঙ্গে আমরা গতকালকে বাংলাদেশের যে মহামান্য রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেছেন সেই প্রসঙ্গগুলো নিয়েও কথা বলবো আপনার ব্যক্তিগত জীবন নিয়েও। তো শুরুতেই আমরা জানতে চাই যে এখন জুলাই মাস চলছে, 24-এর গণঅভ্যুত্থানের পর একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। তারপরে ঠিক ফেব্রুয়ারির মাসে আরেকটি নতুন সরকার দায়িত্ব নিয়েছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। আসলে এই সরকারের গন্তব্য কোন দিকে? বিশেষ করে জুলাই অভ্যুত্থানকে কাজে লাগিয়ে এবং মুক্তিযুদ্ধকে কাজে লাগিয়ে কেমন বাংলাদেশে উপহার দিতে চায় আপনার দল? প্রথমে যেহেতু জুলাই মাস আজকে 25 তারিখ, 2024-এর এই জুলাই মাস ছিল উত্তাল রাজপথ। যে রাজপথে সহস্রাধিক সাধারণ মানুষ, ছাত্র জনতা, রাজনৈতিক কর্মী, পেশাজীবী, সাধারণ কর্মজীবী, তারা জীবন দিয়েছে, রাজপথে বেরিয়ে এসেছে। একটি গণতান্ত্রিক সমৃদ্ধশালী বাংলাদেশ, যে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা হবে, যে বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা লাভ করবে, যে বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে, সেরকম একটি বাংলাদেশের প্রত্যয়ে সেদিন রাস্তায় বেরিয়ে এসেছিল সকলে। এবং দীর্ঘদিন যে আন্দোলন চলছিল, মানুষের ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, এটা প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু দীর্ঘ 15 বছর এক নাগাড়ে এই দেশে আন্দোলন চলেছে। যে আন্দোলনে এখন যারা আওয়ামী লীগের বিরোধী, যারা 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সমর্থন দিয়েছে, অংশগ্রহণ করেছে, তারা প্রত্যেকেই কম বেশি সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এবং এই অধিকারটাই ছিল, আপনি দেখবেন শুধুমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। যে অধিকার আওয়ামী লীগ হরণ করেছিল, যে অধিকার শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার হরণ করেছিল, মানুষের মৌলিক অধিকার, সেই অধিকার ফিরিয়ে আনার জন্য। তো সেইখানটাতে মানুষ চেয়েছিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যেভাবে এই দেশকে স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের ছদ্মাবরণে পরিচালিত করেছে, সেই অবস্থায় যাতে বাংলাদেশ ফিরে না যায় এবং সত্যিকার অর্থেই এটি গণতান্ত্রিক সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন মানুষ দেখেছিল। সেরকম একটি বাংলাদেশ কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব
স্বপ্ন দেখাচ্ছেন, সেই স্বপ্ন দেখাতে শুরু করেছেন তিনি, এবং তার বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে ইতিমধ্যেই কিন্তু মানুষ আশায় বুক বেঁধেছে যে আসলেই এই 56 বছরের যে বাংলাদেশকে আমরা খুঁজছিলাম সেরকম বাংলাদেশের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর যে ঐকান্তিক প্রচেষ্টা, তার যে প্রতিনিয়ত শ্রম, সকাল থেকে রাত অবধি তিনি যে প্রতিটা সেক্টরে এমনভাবে প্রবেশ করছেন, এমনভাবে সেখান থেকে নির্যাস বের করে নিয়ে আসছেন, এমনভাবে তিনি মেধা দিয়ে, মনন দিয়ে, মেধাভিত্তিক লোকদেরকে খুঁজে বের করে তারপর কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন। এটাতে সারা বাংলাদেশের মানুষ একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত প্রতিটা মানুষ কিন্তু সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে, এবং এই স্বপ্ন এবার বাস্তবায়ন হবে এরকম প্রত্যাশাটা সকল মানুষের সঙ্গে আমরাও করছি। এই তারেক রহমান যেই স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে, আপনি যেটি বলছিলেন, সেই স্বপ্ন পূরণের পথে বাধাগুলো কি কি দেখছেন, চ্যালেঞ্জ কি কি দেখছেন আপনি? সেই স্বপ্নগুলো পূরণের মধ্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি সামগ্রিক পরিবেশ, যেখানে প্রশাসন থেকে শুরু করে একেবারে প্রতিটা সেক্টরে এই ধরনের মানুষগুলি যারা ওইরকম নতুন একটি বাংলাদেশ গড়তে চায় না, সেই সমস্ত মানুষগুলি কিন্তু গত 17-18 বছরে যারা প্রশাসনের বিভিন্ন রন্ধে রন্ধে বসে আছে, তারা কিন্তু এই স্বপ্নটাকে সফল হতে দেবে না। এইখানটাতে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। বিশেষ করে তারেক রহমান সাহেব চাচ্ছেন, কিন্তু তার পরের স্তর, তার পরের স্তর, তার পরের স্তর, এবং আমরা যারা মাঠ লেভেলে আছি, তৃণমূলে আছি, তারাও যদি তারেক রহমান সাহেবের ইচ্ছাটা যদি আমরা বুঝে সেই অনুযায়ী যদি আমরা কাজ না করি, তৃণমূলের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অসন্তোষ আছে, সাথে 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 তৃণমূলেও কিন্তু বিভিন্ন ধরনের আমরা কিন্তু অসহযোগিতামূলক কাজ করি। মানুষের অধিকার যেখানে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের উপরে, সেই দায়িত্বটা আমরা অনেক সময় পালন না করে বরং মানুষের উপরে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, যেটা তারেক রহমান সাহেব বারবার আমাদেরকে বিরত থাকতে বলেন। প্রশাসনের মধ্যে এই যে ঘুষ দুর্নীতির যে প্রবণতা, সেই প্রবণতা যদি বন্ধ করতে না পারি, তাহলে তারেক রহমান সাহেবের এই যে স্বপ্ন, এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাগুলো সফল হবে না। সেজন্য এমন একটা টিম তাকে করতে হবে, যেই টিমটা হতে হবে নির্মোহ, পরিচ্ছন্ন, যারা তারেক রহমান সাহেবের ইচ্ছা অনুযায়ী একটি নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য সহায়ক ভূমিকা পালন করবেন। সেরকম একটি টিম যদি না হয় এবং পরবর্তী নিচের দিকে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো যদি নিশ্চিহ্ন করা না যায়, তাহলে তারেক রহমান সাহেব নিজেদের মধ্যে সমস্যার কথা বলছিলেন, নিজেদের মধ্যে একটু যদি খোলাসা করেন কি কি সমস্যা দেখতে পাচ্ছেন? আমি যদি আরও একটু সুস্পষ্টভাবে বলি, বেশ কিছু চাঁদাবাজির ঘটনা প্রতিনিয়ত ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনও সেই পর্যায়ে স্বাভাবিক হয়ে ওঠে নাই। ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, লুণ্ঠন, এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত এই খবরগুলো দেখছি। এইগুলো তো নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। কি করা উচিত এগুলি আপনি ধরেন প্রতিরোধের? ছিনতাই, চাঁদাবাজি, এই যে নিচের দিকের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো হয় কি, ধরেন একজন চাঁদাবাজ, সে বিএনপির নাম বিক্রি করে চাঁদাবাজি করলো। এখন সেই ছেলেটা যদি, আমি একজন স্থানীয় নেতা, সেই ছেলেটা যদি আমার হয়, তখন আমি চেষ্টা করব তাকে বাঁচানোর জন্য। সমস্যাটা ঠিক এইখানটাতে, আমি আমাকে দিয়েই বললাম, যদি আমার অনুগত হয়, যে সারাদিন আমাকে সালাম দেয়, আমার স্লোগান দেয়, সেরকম একটা ছেলে যদি চাঁদাবাজিতে লিপ্ত হয়, এবং তখন আমি চেষ্টা করব ও তো আমার ছেলে, তাকে আমার বাঁচাইতে হবে। কিন্তু এই জায়গাটা যদি আমরা নির্মোহ হতে পারি যে না, প্রধানমন্ত্রীর মেসেজটা কি, রাষ্ট্র পুনর্গঠনের যে মেসেজটা, সেই মেসেজটা যদি আমি উপলব্ধি করি, যেই অন্যায় করুক, চাঁদাবাজি হোক, সন্ত্রাসী হোক, খুনি হোক, চোর হোক, ডাকাত হোক, সে যদি অন্যায়কারী হয়ে থাকে, তাকে আমি কোনো অবস্থায় প্রশ্রয় দেব না। প্রধানমন্ত্রীর যে মেসেজটা, সেই মেসেজটা যদি আমরা তৃণমূল পালন করতে পারি, তাহলে এটা সম্ভব। তা না হলে সম্ভব না। আমরা যদি আমাদের নিজেদের মানুষ এই জন্য অন্যায় করলে পার পেয়ে যাবে, আরেকটা মানুষ আমার নিজের না, অন্যায় না করলেও তাকে ফাঁসিয়ে দিতে হবে,
এই মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে জনাব আসতে হবে। রহমতুল্লাহ, আপনি নিশ্চয়ই মনে আছে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর ঠিক এরকমই একটা পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে র্যাব গঠন করেছিল। তো এখন জুলাই অভ্যুত্থানের পর পুলিশ অনেকটাই অকার্যকর, তারা তাদের যথাযথ ভূমিকা পালন করতে পারছে না, এটি স্পষ্ট অনেকেই মনে করছেন। তো আপনার কি মনে হয় যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য র্যাবের মতো নতুন কোনো ধরনের একটা অ্যাকশন টিম তৈরি করা দরকার কিনা, কি মনে করছেন? না, মানুষ যদি একই হয়ে থাকে আর আপনি যে একটা নতুন লেবাস ধরিয়ে দেন, তাহলে তা দিয়ে কোনো লাভ হবে না। আগে আপনাকে মানুষগুলোকে ঠিক করতে হবে। কারণ কি, এই গত 20টি বছর, 18-19 বছর, 11 থেকে শুরু করে এই ফ্যাসিবাদের 24, এরপরে 2 বছর, অর্থাৎ প্রায় 20 বছর। এই যে 20 বছর, এই 20 বছরে এই প্রশাসনিক লেভেলে এমন ধরনের কিছু কাজ হয়েছে। 3টা সরকার ছিল এখানে। 3টা সরকার বলতে একটা সরকার বিভিন্নভাবে 17 বছর, আর বাকি 2-4 বছর। রাইট। এই যে 21 বছর, 11 সরকার আর সবশেষ এই অন্তর্বর্তী যে সরকার। 14, এই যে 4 বছর, 21 বছরের যে সরকার, এই সরকারের মধ্য থেকে এমন এমন কিছু জিনিস, এমন কিছু কালচার তৈরি হয়েছে। বিশেষ করে এই 17-18 বছর কি ছিল, কিছু হইলেই বিএনপি জামাত এই ট্যাগ লাগায় দেওয়া। সেটা যদি কোনো অন্যায় নাও হয়, তবুও এই ট্যাগ লাগিয়ে তাদেরকে বিভিন্নভাবে শায়েস্তা করা। পুলিশরা তো নিজেরাই বলেছিল মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ, এবং সেরকম একটা অবস্থায় তৈরি হয়েছিল। এবং প্রশাসনটাকে এমনভাবে দলীয়করণ করা হয়েছিল। প্রশাসন মানে হচ্ছে আওয়ামী কার্যালয়, পুলিশ ছিল একটা থানা হচ্ছে আওয়ামী লীগের কার্যালয়ের মতো অবস্থা, অথবা অঙ্গ সংগঠনের মতো অবস্থা, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা ভূমিকা পালন করবে তার থেকে বেশি খারাপ ভূমিকা পালন করতো ওই থানা পুলিশরা। তো সেই পুলিশগুলির তো আর চাকরি সবার চলে যায় নাই। ওই পুলিশগুলির খাসলত এখন পর্যন্ত আছে। তাদের যে কি বলে পলিটিক্যাল আইডিওলজি যেটা ছিল, সেই আইডিওলজিটা এখন আছে, বরং এর সাথে যোগ হয়েছে এই যে 24 থেকে তারা যে একটু তাদের আদর্শ যে একটু বিপজ্জনক অবস্থা আছে, ওই ক্ষোভগুলি এর মধ্যে যোগ হয়েছে। তো সেই লোকগুলো তার চাকরিও আপনার করে দেওয়া যায় না। কিন্তু পুলিশ কি সেই জায়গা থেকে বেরোতে পেরেছে? আমরা দীর্ঘদিন ধরে একটা দাবি দেখেছিলাম যে একটা স্বতন্ত্র স্বাধীন পুলিশ কমিশন গঠনের, যেটি অন্তর্বর্তী সরকারের সময় অনেক চেষ্টা হয়েছিল, কিন্তু এখন তো আবার অনেকটা বিএনপির পুলিশ হয়ে যাচ্ছে। না, এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার এই যে বললাম 21 বছরের যেই পুলিশ, শুধু পুলিশ না, যে কোনো প্রশাসনের যে কোনো সেক্টর আপনি স্বাধীন করে দিলেন। স্বাধীন করে আপনি দায়িত্বটা কাকে দিবেন? দায়িত্বটা কি আপনি স্বাধীন কাউকে পাবেন? দায়িত্বটাকেও আপনাকে দিতে হবে ওই 21 বছরের মধ্যে যারা বড় হয়েছে, ফুলে ফেপে তারপরে মোটা তাজা হয়েছে, ওই তাদের ফল খেয়ে মোটা তাজা হয়েছে, তাদের একজনকে আপনি দায়িত্ব দিলেন। তারা কি করবে? তারা ওই 21 বছর যেভাবে এই জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তির উপরে যেভাবে চড়া হয়েছে, কৌশলে এরা এই শক্তিকে আবার ধ্বংস করবে। কারণ তারা তো স্বাধীন, তারা আগেও স্বাধীন ছিল জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার ক্ষেত্রে, তারা তখন আরও বেশি স্বাধীন। কিন্তু আগে ছিল, যেটি বলছিলেন, আগে ছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, এখন যদি আবার বিএনপির অঙ্গ সংগঠন হয়ে যায়, আমরা কি অঙ্গ সংগঠনের বাইরে পুলিশকে বের করতে পারবো না? এইখানটাতে মানুষ কিন্তু ওই যে বলেছি যে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। প্রধানমন্ত্রী একজন রাস্তার কনস্টেবলকে যেভাবে হ্যান্ডশেক করে পিঠ চাপিয়ে তারপর কথা বলছেন, এটা মানুষ খেয়াল করছে। এবং আপনি দেখবেন যে প্রশাসনের মধ্যে ওই রকম দাবড়ানো মার্কা কিছু দুষ্ট লোকের এখনও করে, আমি বলবো না যে করে না, বিএনপির নাম বিক্রি করে। ওরা দেখবেন ওই আমলেও এই সমস্ত সুবিধা নিয়েছে। আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয়ে তারা বিভিন্নভাবেই প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করেছে, এখনও বিএনপির নাম ব্যবহার করে, বিএনপির কী বলে লেবাস পরে তারপরে আপনার এই কাজগুলো করছে। আমি কি তার থেকে বলবো যে আমার দায় নাই? হ্যাঁ, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি বিএনপির কর্মী হিসেবে দায় আমারও আছে। কারণ আমি তো ওকে প্রশ্রয় দিয়েছি। আমি হোক XYZ যেই হোক,
বিএনপির কোনো না কোনো নেতা এই প্রশ্রয়টা দিয়েছে। এই প্রশ্রয়টা দেওয়ার কারণে কি হয়েছে, ওই প্রশাসনের ওই দুষ্ট লোকেরা এই প্রশ্রয়ের কারণে তাদের সঙ্গে প্যাক্ট হয়ে তারপরে সমাজের যে অস্থিরতা, এই অস্থিরতা তৈরিতে তারাও ভূমিকা পালন করছে। যেইটা আপনি বলছিলেন যে এই অঙ্গ সংগঠন, এখানে তারেক রহমান সাহেবের যে মেসেজটা, সেটা হচ্ছে যে প্রত্যেককে সম্মান করা, যার যার জায়গায় তাকে কাজ করতে দেওয়া। এই কাজ করতে গিয়ে কারো প্রভাব বিস্তার যাতে করতে না পারে, এরকম একটা নির্দেশনা কিন্তু আমাদের আছে। এবং দেখবেন যে তিনি বারবার বলেছেন, কোনো অন্যায়কারী বা কোনো চাঁদাবাজ, সে কোনো যেই হোক, যে দলের হোক, তার পরিচয় সে চাঁদাবাজ, তার পরিচয় সে খুনি, তার পরিচয় সে সন্ত্রাসী। অর্থাৎ বিএনপির নাম বললেই পর যে আগের যে একটা মানসিকতা ছিল যে সরকারের লোক, অতএব কিছু বলা যাবে না, ওই দিনটা মনে হয় আর বেশি দিন থাকবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য সরকারের যে উদ্যোগ থাকা দরকার সেটি দেখছেন নাকি? কি মনে হয় যে খুব শীঘ্রই স্বাভাবিক পরিস্থিতির দিকে না, যাবে? আমি যদি নর্মালি আপনাকে একজন নাগরিক হিসেবে জিজ্ঞেস করি যে একটা সরকার, সে তো আইন শৃঙ্খলা অবনতি হলে তার সরকারের জন্য এটা দুর্বলতা প্রকাশ পায় বা সরকার দুর্বল হয়। অর্থাৎ কোনো সরকারই, বিশেষ করে এই সরকারের কথা আমি বলবো, কেউই চাইবে না যে ইচ্ছাকৃতভাবে তাদের দুর্বলতা প্রকাশ পাক। এটা দীর্ঘদিনের এই যে বিশৃঙ্খল যে পরিস্থিতি প্রশাসনের মধ্যে, আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে, আপনি বিশেষ করে এই গত 2টা বছর এই যে ইউনূস সরকারের আমলে যে একটা কালচার আমরা শুনতে শিখেছি, কি মব, এই মব নামের সঙ্গে তো আমরা পরিচয় ছিল না আমাদের। এই মব সংস্কৃতি তৈরি করেছে কারা? এই ইউনূস সাহেবের আশেপাশে থেকে আজকে যারা বিরোধী দলে দাবি করতেছে, সংস্কৃতি আমার মনে হয় আগেও ছিল, আমরা এখন সংস্কৃতিটার নাম দিয়েছি হয়তো মব। কারণ মব তো আগেও দেখেছি, মাহমুদুর রহমানের উপরেও তো মব হয়েছে, সেটাকে আমরা তখন হয়তো মব বলি নাই। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরেও কিন্তু হামলা মব, হয়েছে চট্টগ্রাম, হ্যাঁ, তা আমরা সেটাকে মব বলছি না। আমরা এখন মব নামক একটা সংস্কৃতি ইদানিংকালে এটা এস্টাবলিশড হয়ে গিয়েছে। Right. আপনার কথা সঠিক। এবং এই মব সংস্কৃতি গত 2 বছরে যেটা হয়েছে, মানে ফ্যাসিবাদের আমল তো ফ্যাসিবাদের আমল, ওটার সঙ্গে তো কোনো কিছু তুলনা হয় না। কিন্তু ওই 2 বছরে তো কিছু ডেভেলপমেন্ট মানুষ আশা করেছিল, কিছু প্রত্যাশা করেছিল, কিছু নতুন কিছু দেখবে, কিন্তু সেটা কিন্তু তারা করতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে বলবো আমি, পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জনাব রহমতুল্লাহ, আপনি যেটি বলছিলেন, ঠিক যখন পরিস্থিতি এই, তখন আওয়ামী লীগ ফেরার জন্য চোখ রাঙাচ্ছে ইদানিং। কিন্তু আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের খুব একটা উপস্থিতি আমরা দেখি নাই। এখন তারা সরাসরি হুমকি দিচ্ছে, বিশেষ করে যারা জুলাই আন্দোলনের পক্ষে ভূমিকা রেখেছে তাদেরকে হত্যারও হুমকি দিচ্ছে, এবং শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবে। এটির কিভাবে দেখছেন আপনি, একটু যদি বলেন? প্রতিটি অব্যবহৃত রুফটপই একটি সম্ভাব্য বিদ্যুৎ কেন্দ্র। প্রশ্ন হলো, আপনার প্রতিষ্ঠান কি সেই সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে? সোলার এনার্জির মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমিয়ে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়েই কয়েক বছরের মধ্যে বিনিয়োগের অর্থ পুনরুদ্ধার সম্ভব। সরকারের নীতিগত সহায়তা ও অর্থায়নের সুযোগ এই সিদ্ধান্তকে করেছে আরও বাস্তবসম্মত। গোল্ডবেল গ্রুপ, শক্তি, সাশ্রয় ও সমৃদ্ধি। না, চোখ রাঙানো আপনি কোথায় দেখলেন? আমি তো তাদের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখই দেখি, এবং ইন্ডিয়ায় বসে দেশে ফেরার যে হুঙ্কার। যেই মহিলা নিজে বলেছে যে শেখ হাসিনা পালায় না, তার নেতারা বলেছে শেখ হাসিনা পালায় না, কিন্তু তারা পালিয়েছে। সেই মহিলা আসবো বলে আসবে না, এটাও আপনাকে ধরে নিতে হবে। এবং তাদের এই রাজনৈতিক ফটকাবাজি বলবো আমি এটাকে, এই যে 15ই আগস্ট আসবে, এর আগে আরেক মাসে বলছিল, এই মিলে মোটামুটি 20-22 বার তো তারা মোটামুটি আসতেছে। তারপর বলছিল কি, ওই যে আমি কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো। এই গল্প তো আমরা শুনতেছি 2-2.5 বছর যাবৎ। সেই সৎসাহস এই মহিলার নাই। তাহলে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ আর কোনো দিন দেশে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। অন্য কোনো নেতৃত্বে, তার মানে বাংলাদেশে অন্য কোনো নেতৃত্বে আওয়ামী লীগ যদি করতে হয়, আমার মনে হয় যে সর্বপ্রথম জনগণের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। জনাব রহমতুল্লাহ, এই জন্যই কি আপনার দল আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করতে
রাজি নয়। আপনি বলছিলেন যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আর কখনোই হবে না, আসবে না। তার মানে কি অন্য কোনো সফট অথবা সংশোধিত Soft এর কিছু আওয়ামী লীগ নাই। বা এখানে- সংশোধিত আওয়ামী লীগ না, যদি সংশোধিত আসতে আওয়ামী চায়? লীগ না, আগে তো আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে এরপর যদি আওয়ামী লীগের যদি আইনগত বিচার হয়, এই আওয়ামী লীগের নামে কোনোদিন রাজনীতি করতে পারবে কিনা সেই বিচার যদি হয়, আপনি ধরেন বিচার হলো, বিচার হবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না, তা আওয়ামী লীগের তো বিশাল রাজনৈতিক কর্মী আছে, জনগোষ্ঠী আছে, তারা কি করবে? তারা কি সবাই বিএনপিতে যোগ দেবে, জামাতে যোগ দেবে, এনসিপিতে যোগ দেবে? এই মানুষগুলো তো থাকবে। এই মানুষগুলোর মধ্যে যারা ওই ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল, ফ্যাসিবাদের সময় যারা অন্যায় অপকর্মে লিপ্ত ছিল, তাদের বিচারটা নিশ্চিত করতে হবে। তাদের বিচার যদি নিশ্চিত করা যায়, মানে আর এই যারা বিচারের মাধ্যমে পিউরিফাই হয়ে আসতে হবে আওয়ামী লীগকে। না, আওয়ামী লীগ, আমি তো বললাম আওয়ামী লীগের তো বিচার হবে আইনি বিচার, রাইট। সেখানে আইন অঙ্গন থেকে নির্ধারণ করা হবে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কী। শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই, এই কারণে নেই সে আন্তর্জাতিকভাবে একজন গণহত্যাকারী। এই গণহত্যার বিচার কি এটা আমরা জানি, এটা আইনের মাধ্যমে নির্ধারণ করা হবে, অলরেডি তো তার রায় হয়েছে। এবং তিনি যদি দেশে আসেন তাকে আইনের মুখোমুখি হতে হবে এবং আইনের মাধ্যমে তার বিচার হবে। ওই বিচার পার করার পরে তিনি বাংলাদেশে রাজনীতি করার মতো তার আর সেই সামর্থ্য থাকবে মনে হয় না, যদি আমরা স্বাভাবিক হিসাব করি। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি তো আওয়ামী লীগের হাসিনারই তো কোনো দায়িত্ব নাই। হাসিনা যদি চিন্তা করতো তাহলে তো পালাতে যে হবে। আওয়ামী লীগ তার ঐতিহ্য নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করবে বা তার নেতাকর্মীদের কি হবে ভবিষ্যৎ চিন্তা করত, তাহলে তো হাসিনা ভেবে পালাতে পারতো না। শুধু পালাতে পারতো না তা না, হাসিনা এরকম গণহত্যা চালাতো না। এটার পরিণতি কি সে জানে না? সে হয়তো মারা যাবে, তার বয়স 77-78 বছর, না হয় সে 10 বছর 15 বছর থাকলো, বাঁচলো, স্বাভাবিক, আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু স্বাভাবিক তো একটা গড় বিষয় আছে। তো উনি থাকলো না, কিন্তু উনি যদি চিন্তা করতো ওনার দলটার কি হবে, ওনার নেতাকর্মীদের কি হবে, তাহলে তো এইভাবে জোর করে মানুষ হত্যা করে তারপরে একের পর এক মানুষের ভোটের অধিকার হনন করে এইভাবে তো তারা একটার পর একটা নির্বাচন করতো না। অন্তত একটা নির্বাচনে যদি ভুল করে দোষ করে জোর করে এসেও থাকে, 2018 সালে যখন সবাই নির্বাচনে গিয়েছিল, সেই নির্বাচনটা অন্তত তারা ফেয়ার সুষ্ঠু দিতে দিতে পারতো। পারতো। একটাবার ফেয়ার দিলে তো তার নেতাকর্মীদের প্রতি মানুষের এই ক্ষোভ, এই রকম গণহত্যার পরিবেশ, এই রকম আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধী তো এরকম একটা রাজনৈতিক দলের হওয়ার কথা ছিল না। এটার জন্য সম্পূর্ণ শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গ যারা মন্ত্রী পরিষদে ছিল তারা দায়ী। জনাব রহমতুল্লাহ, একটু ভিন্ন প্রসঙ্গে যাই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন এবং ইতিমধ্যেই আপনি জানেন যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আমি একটু জানতে চাই যে আসলে তার পদত্যাগের বিষয়টা কি শুধুমাত্রই স্বাস্থ্যগত, নাকি এর পেছনে কোনো ঘটনা আছে, একটু যদি বলেন। দেখুন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি হিসেবে যে নির্বাচিত হওয়ার পরে, নির্বাচিত হয়েছেন উনি, যেই পার্লামেন্টই হোক, যেই সরকারের যেই নির্বাচনের পার্লামেন্টই হোক, পার্লামেন্টে তিনি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পরে উনি মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ তাকে নির্বাচন করেছে, আওয়ামী লীগ নির্বাচিত করেছে, আওয়ামী লীগের পক্ষে তার যা যা করা তাই করেছে। 24-এর ছাত্র গণ অভ্যুত্থান যখন চলছিল তখনও উনি মহামান্য রাষ্ট্রপতি। আমি মনে করি যে ওই ছাত্র গণ অভ্যুত্থানের সময় তার আসলে পাওয়ার নাই, কিন্তু ওই ছাত্র গণহত্যাকারীদের বিপক্ষে অবস্থান নেওয়াটা তার প্রয়োজন ছিল, কিন্তু তার কোনো উপায় ছিল সংবিধানেই আমার মনে হয় তার কোনো সেরকম কোনো উপায় নেই। তারপরও আমি মনে করি যে 5ই আগস্টের যে প্রেক্ষাপট, যেখানে সংসদ ছিল না, এই সংসদ তো বাতিল করেছেন উনি, এবং আপনার ওই সময় স্পিকার ছিল না, সংসদ ছিল না, তারপরে আর কি বলে, অর্থাৎ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো কিছুই ছিল না। সাংবিধানিক একটি পদ ছিল, রাষ্ট্রপতি, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। এবং তখন কিন্তু এইগুলি না থাকার কারণে টোটাল ক্ষমতাটা কিন্তু তার কেন্দ্রিক ছিল। তিনি কিন্তু সাংবিধানিক সংকট থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সহযোগিতা করেছেন।
এবং সুপ্রিম কোর্টের কাছে মতামত এবং চেয়েছেন সুপ্রিম কোর্টের মতামত নিয়ে 106 ধারা অনুসারে যে কি করা যায় 106 ধারা অনুযায়ী কি করা যায় মতামত নিয়ে তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। সরকার গঠন করার পরে সেই সরকারকে কিন্তু কাজ করার জন্য তিনি সহায়তা করেছেন এবং শেষ পর্যন্ত নির্বাচন এটি কালকে একটা মনে হয় তার অডিও ভাইরাল হয়েছে, রাইট। সেখানেও কিন্তু উনি বলেছেন যে একটি নির্বাচিত সরকার আসুক, নির্বাচিত সরকার আসার পরে উনি এই যে সহযোগিতা করেছেন এবং নতুন সংসদ আসার পরে তিনি যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে কিন্তু বিগত ফ্যাসিবাদের সময়ের অপকর্মের কথা তিনি কিন্তু জাতীয় সংসদে বক্তব্য রেখে তারপর স্বীকার করেছেন ওনার মন থেকে দিন আর না দিন রেকর্ড কিন্তু আছে, রেকর্ড আছে এবং ওখানে এমন কোনো ইয়ে ছিল না, কোনো ভয় ভীতির কারণ ছিল না, উনি স্বেচ্ছায় কিন্তু এই কথাগুলি উচ্চারণ করেছেন। আমি মনে করি যে আসলে তো ওনার জন্য এরকম একটা পরিস্থিতি যেখানে তাকে ধাক্কা মেরে লাথি মেরে ধরে চাপড়ায় ফেলায় দেবে এরকম অবস্থাও ছিল, কিন্তু সেই সময়টা যারা করেছে তারা এখনো বলতেছে অনেক কথা। হ্যাঁ, এটাই আমি বলছিলাম, কিন্তু মানে প্রশ্ন করতে চাচ্ছিলাম তাদের ওই তারা কিন্তু এখনো ওই জায়গায় রয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনা হোক। রাজনৈতিক স্ট্যান্ডবাজিটা আমাদের দেশের একটা দুর্ভাগ্যজনক একটা কর্ম। কেন বলছেন এটা, মানে রাজনৈতিক স্ট্যান্ডবাজি? রাষ্ট্রপতি হিসেবে আপনি রাষ্ট্রপতি হওয়ার পরে যতদিন রাষ্ট্রপতি থাকবেন এর পরের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের জন্য তাকে আইনের মুখোমুখি করার বিধান সংবিধানে নেই। তারপরে এটা জেনে শুনে আমরা যখন বলি হয় বলতে হবে তারাও তো এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছেন এবং শপথ নেওয়ার পরেই শপথ যখন নিলেন তখন তো আপনি রাষ্ট্রপতিকে মেনে নিয়েছেন, তারপরে যখন আপনি বলেন যে না তোরে ফালায় দেব, তাহলে এটাকে কি বলে? আর ফেলে দিয়ে তখন কি হইতো? রাষ্ট্রপতি তখন যদি চলে যেত তাহলে ইলেকটেড কোনো প্রতিষ্ঠানই তো থাকতো না, তখন ইলেকটেড কোনো জায়গায় থাকতো না, একেবারে একটা ভাসমান একটা ইসের সরকার ছিল, দেশটা যে কোনো দিকে যেতে পারতো। তবে তারা বড় বিশৃঙ্খল যারা এখন রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছে তারা কিন্তু ওই রকম একটা পরিস্থিতি চেয়েছিল যে তারা এরকম লুটপাট করে 2 বছর 18 মাস যে লুটপাট করেছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে ড্রয়িং রুমে বেডরুমে ঢুকে, তারপরে তারা যেরকম করে রাষ্ট্রটাকে উপভোগ করছিল সেরকম একটা পরিস্থিতি তারা তৈরি করতে চেয়েছিল। তার অংশ হিসেবেই কিন্তু তারা আপনি দেখবেন যে তাদের অনেক কর্মকাণ্ড আপনি হিসাব মিলালে দেখবেন যে নির্বাচনটা যাতে না হয় এই জিনিসটা কিন্তু খুব চেষ্টা করেছে। এবং এই যে 9 মাসের ঐক্যমতের সরকার এই আলোচনা ওই আলোচনা এবং এমন কিছু প্রস্তাবনা নিয়ে আসছে যে কোনটাতে বিএনপি রাজি না ওই ইস্যুটাকে ধরে একটা গোলমাল লাগায় দেওয়া, অর্থাৎ বিএনপি যাতে নির্বাচনটা যেতে না হয় একটা ইস্যু, যে এই ইস্যুটাতে বিএনপি বলবে যে আমরা মানি না, এরপরে আর এমনি তো ওই আলোচনাও চলছে। আবার দেখবেন সারা দেশে তারা কিন্তু বিভাগীয় সমাবেশ করতেছিল, বিভাগীয় সমাবেশে যেই জিনিসগুলো নিয়ে ওখানে আলোচনা হচ্ছে একটা দুর্বল গভর্নমেন্ট, একটা মানে নিরাকার সরকার যাকে বলে, কোনো শক্তি নাই, সমর্থন নাই, গণভিত্তি নাই, জনভিত্তি নাই, শুধু সাধারণ মানুষের একটা মৌখিক ভালোবাসা ছিল। সেই সরকারটার বিরুদ্ধে সারা দেশে হাজার হাজার মানুষ নিয়ে তারা মিছিল করতেছিল, কি যুগপৎ কর্মসূচি। অথচ ওই দলগুলি বিএনপি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে অন্তত 10 বছর যে আন্দোলন করেছে, আগের আন্দোলনগুলিতে ছিল গত 10 বছর 2014 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে তারপর থেকে তারা কোনো রকমের ফ্যাসিবাদ বিরোধী কোনো বড় ধরনের বৃহত্তর কোনো কর্মসূচিতে তারা আসে নাই। তারা কিন্তু এখন কর্মসূচির হুমকি দিচ্ছে, সেটা হচ্ছে গণভোটটাকে বাস্তবায়ন যাতে করে বর্তমান সরকার। তো তারা হুমকি দিচ্ছে, কিভাবে নিচ্ছে? এই হুমকিগুলি তারা আগে দিত। 14 5ই জানুয়ারি নির্বাচনটা যখন জোর করে করলো এরপর থেকে তো 10 বছর তারা মাটির মধ্যে লুকিয়েছিল, গর্তের মধ্যে লুকিয়েছিল। বিএনপি বলছে যে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু গণভোট এটি তারা অ্যাকসেপ্ট করবে না। এর কারণটা কি? না, গণভোট অ্যাকসেপ্ট করবে না সেরকম না। আপনার জুলাই সনদের অনেকগুলি বিষয় তো গণভোটে কন্ট্রাডিক্টরি আছে, যেমন নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির, যেমন সেখানে স্পষ্টতই লেখা ছিল উচ্চ কক্ষ হবে কি বলে ভোটের আনুপাতিক হারে, কিন্তু বিএনপির প্রস্তাব ছিল যে নিম্ন
নিম্নকক্ষের যে প্রতিনিধিত্ব তার আনুপাতিক হারে হবে উচ্চকক্ষ, কিন্তু তারা সরাসরি প্রশ্ন দিয়েছে কিন্তু ভোটারের আনুপাতিক হারে হবে। তার মানে কি এটি একটা তো বিতর্কিত ব্যালট হয়ে গেল। তো নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে জনগণ কি তাদের পক্ষে রায় দিয়েছে? হ্যাঁ, অবশ্যই। নাকি নোট অফ ডিসেন্ট যারা দেয়নি তাদের পক্ষে রায় দিয়েছে? তো জনগণ যদি রায় দিয়ে থাকে নোট অফ ডিসেন্টকারীদের পক্ষে, Right. তাহলে নোট অফ ডিসেন্টই তো বাস্তবায়ন করার জন্য জনগণ। কিন্তু গণভোটে তো সেই বিএনপিকে- অপশনটা রাখেন নাই। গণভোট কিন্তু কোনো আইন না। রাইট, গণভোট কিন্তু আপনাকে সংসদে আইন আকারে রূপান্তর করতে হবে। করতে হয়। সো সেটা যে জনগণ যাকে ক্ষমতা দিয়েছে, যে আপনি ধরেন আপনি এমনও কিছু করতে পারেন যেই সংসদে আপনি এমন একটা আইন করলেন যে আইনটা আপনি ভালো মনে করলেন, করে 6 মাস পরে দেখলেন যে এই আইনটা আসলে দেশের জন্য খারাপ, সেই সংসদ তো আবার সেটা বাতিলও করতে পারে। তো গণভোটে আপনি দিয়েছেন, যদিও এটা জোর করে দেওয়া হয়েছে এবং বিএনপিকে কৌশলে ফাঁদে ফেলানোর জন্য গণভোটের প্রশ্নটা নিয়ে আসা হয়েছিল। সেই গণভোট যখন তারা করেছে এবং সেই গণভোটের যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলো অনেক ধরনের কথা আছে। এই গণভোটের যে 4টা পয়েন্ট দেওয়া হয়েছে, এই গণভোটের যে বিষয়গুলি আছে, মানুষ যদি কোনোটা না করতে চায় কোথায় না করবে, এগুলো অনেকগুলো বিষয় আছে, পুরনো বিষয়। কিন্তু আপনি গণভোটের কোনো বিষয় যদি মনে করেন যে এটা আমাদের যে সামগ্রিক যে উন্নয়ন, সামগ্রিক যে পরিকল্পনা, সামগ্রিক যে স্বপ্ন, সামগ্রিকভাবে বাংলাদেশ গড়ে তোলার পক্ষে যদি কোনোটা অন্তরায় হয়, সেটা বাদ দিতে পারে এবং সেটা আইনের রূপ দেওয়ার জন্য যা যা করা দরকার সেটা বিএনপি করবে। বিএনপির এখন- সামনে এখন পলিটিক্যালি প্রতিপক্ষ কাকে দেখছেন? আওয়ামী লীগ তো নেই কাগজে কলমে বা আপাত দৃষ্টিতে। প্রতিটি অব্যবহৃত রুফটপই একটি সম্ভাব্য বিদ্যুৎ কেন্দ্র। প্রশ্ন হলো, আপনার প্রতিষ্ঠান কি সেই সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে? সোলার এনার্জির মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমিয়ে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়েই কয়েক বছরের মধ্যে বিনিয়োগের অর্থ পুনরুদ্ধার সম্ভব। সরকারের নীতিগত সহায়তা ও অর্থায়নের সুযোগ এই সিদ্ধান্তকে করেছে আরও বাস্তবসম্মত। গোল্ডবেল্ট গ্রুপ, শক্তি, সাশ্রয় ও সমৃদ্ধি। জামাতকে কি আসলে প্রতিপক্ষ মনে করছেন বিরোধী দল বিএনপি হিসেবে? কিন্তু আসলে প্রতিপক্ষ মনে করে না। বিএনপি বিরোধী মত থাকবে, বিরোধী পথ থাকবে। রাজনীতিতে বিরোধিতা না থাকলে গণতন্ত্রের সৌন্দর্য বাড়ে না, এবং বিরোধী দল যদি দায়িত্বশীল বিরোধী দল হয় তাহলে সেটা দেশের জন্য মঙ্গলজনক, গণতন্ত্রের জন্য মঙ্গলজনক, সংসদের জন্য মঙ্গলজনক। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমাদের দীর্ঘদিনের শুধু এই বিরোধী দল না, আমাদের দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের একটা রেওয়াজ চালু আছে। সেটা হচ্ছে যে বিরোধিতার জন্যই বিরোধিতা করতে হবে। আপনি ধরুন এই যে বাজেট অধিবেশন যে হয়েছে, আমরা আমাদের ছোটোবেলা বলতে এরশাদের আমলটা আমার মনে আছে। এরশাদ যখন বাজেট ঘোষণা করতো, আমরা কোনো একটা জায়গায় 50 জন, 100 জন বা 150 জন লোক একত্রিত হইতাম। এরপরে যে কিছু পয়েন্ট ছিল এগুলির প্রতি বলতো যে গণবিরোধী বাজেট মানি না, মানব না। কোনো ব্যানার টানার কিছুই না। আপনি দেখবেন এইবার বাজেট শেষ হওয়ার আগে অন্তত কয়েক হাজার, মিনিমাম 5,000 লোকের একটা মিছিল কিন্তু তারা করেছে। জামাত ইসলামী 5,000 লোক জোগাড় করতে ঢাকা শহরের এদিক ওদিক থেকে তো 3-4 ঘন্টা সময় লাগে। ভাই, আপনি বুঝলেন কিভাবে যেটা গণবিরোধী বাজেট হবে, অবাস্তব বাজেট হবে? পরে তো লজ্জা পেয়েছেন, কারণ এই বাজেটে বিরোধিতা করার জন্য বসে থাকে। সাধারণ মানুষের জন্য কল্যাণকর এমন এমন কিছু বিষয় এসছে, যারা মিছিল করেছে তারাও কিন্তু লজ্জা পেয়েছে। তো এই যে বিরোধিতার জন্য বিরোধিতা, এইরকম নতুন বাংলাদেশটা কিন্তু মানুষ প্রত্যাশা করে নাই। জনাব রহমতুল্লাহ, বিএনপি যখনই ক্ষমতায় আসে এটি কিন্তু বিভিন্নভাবে আওয়ামী লীগ এস্টাবলিশ করার চেষ্টা করে যে বিএনপি ক্ষমতায় আসলেই সাম্প্রদায়িক উত্থান হয়, জঙ্গিবাদের উত্থান হয়। আমি যদি সুনির্দিষ্টভাবে বলি যে ইদানিং আমরা দেখছি যে অনেক যারা একেবারে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত তারা জেল থেকে ছাড়া পেয়েছে, কিছু কিছু জায়গায় বোমাসহ ধরা পড়ছে, কিছু জায়গায় বোম উদ্ধার হচ্ছে। বিষয়টি কিভাবে দেখছেন? এগুলি এর আগে আমরা দেখেছিলাম যে বাংলা ভাইকে অ্যারেস্ট করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শায়েক রহমানও তার হাতেই কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। তো এই জঙ্গিবাদ বিরোধী তৎপরতা দেখতে পাচ্ছেন আপনার সরকারের? জঙ্গিবাদ কি জিনিস? জঙ্গিবাদ তো এই উগ্রবাদ, যারা বোমা মেরে মানুষ মারতে চায়। বোমা মেরে মানুষ মারতে চায় কখন? যখন আপনি কোনো কিছু দাবিয়ে রাখবেন তখন তারা বোমার পথে যাবে, অস্ত্রের পথে যাবে। এই যে আপনারা ধরেন আমাদের ইয়াতে কি সর্বহারা পার্টি ছিল,
এদেরকে নিষিদ্ধ করার পরে কিন্তু এই জিনিসগুলো হয়েছে। জঙ্গিবাদের কথা বলছেন, এখন জঙ্গি তো এটা একটা এই এই অঞ্চলে একটা উপাধি। এটা আপনি দেখেন, হিন্দুরা মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার অপরাধে প্রকাশ্যে খুন করে ফেলতেছে। গরু কোরবানি দেওয়া হবে না, তারপরে তারা জঙ্গি না। উগ্রবাদ যদি হয়, শুধু ইসলামী উগ্রবাদী কি উগ্রবাদী? হিন্দুত্বরা যারা উগ্রবাদী তাদেরকে কেউ উগ্রবাদী বলে? হিন্দু জঙ্গি কেউ কাউকে বলে? এটা হচ্ছে এই ধরনের এক ধরনের একটা গালি। তার মানে উগ্রবাদ সকল ধর্মের সকল মতের মধ্যে সকল ধর্মের সকল মতের মধ্যেই আছে। Right. তো সেক্ষেত্রে বাংলাদেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদ, যখন বিএনপি ক্ষমতা আসে তখন ইসলাম আলেম ওলামা তাদেরকে বিএনপি সন্দেহ করে তাদেরকে কোনো রকমের নজরদারি বা তাদের উপরে কোনো রকম অত্যাচার নির্যাতন এগুলো চালায় না, যার কারণে যারা ধর্মীয় আবেগ আছে তাদের আবেগটা হয়তো একটু বেশি করে প্রকাশ করে। সেটা যদি আইন বিরোধী হয়, সেটা যদি দেশ বিরোধী হয়, তখন সেটাকে দমন করার জন্য বিএনপির অতীত রেকর্ড আছে। এই যে আপনি বাংলা ভাই বললেন বা ওই যে শাহেখ আব্দুর রহমান বললেন, তাদেরকে ফাঁসিতে যাওয়ার ব্যবস্থা করেছে কে? বিএনপি করেছে। তো এই যে অথচ এবার দেখবেন আপনি এই যে কোরআনের তাফসির কারকদেরকে নিয়ে এবার প্রতিযোগিতা হচ্ছে। তারপরে আলেমুল্লাহ এই মসজিদের যারা খাদেম ইমাম তাদেরকে এবার বেতন ভাতা দিয়ে সম্মানিত করা হচ্ছে। এখন এটাকে আপনি বলবেন জঙ্গিবাদকে উৎসাহ দেওয়া হচ্ছে? তাহলে উগ্রবাদিতা সব ধর্মগোষ্ঠীর মধ্যে আছে, কিন্তু কোনো ধর্মই উগ্রবাদীকে সমর্থন করে না। আমরাও সেটা করি না। আমরা এই দেশের 90% জনগোষ্ঠী মুসলমান আলেম ওলামা ইসলামী চেতনাবাদী মানুষ, তাদেরকে আমরা যে কোনো ধর্মীয় কাজে উৎসাহ প্রদান করি। আমাদের সরকার জনাব তারেক রহমান সাহেব আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে সম্মানিত করছেন। এটাকে সাম্প্রদায়িক জঙ্গি বলার উপায় নেই। এটা যারা চেষ্টা করে তারা বরং এই জঙ্গিবাদ জিয়ে রাখার চেষ্টা করছে, এবং জঙ্গিবাদের যে বীজ তারা বারবার জিয়ে রাখার চেষ্টা করছে, এবং জঙ্গিবাদ একটা কি বলে এটাকে কার্ড, এই কার্ড ব্যবহার করে বারবার বাংলাদেশকে বহির্বিশ্বে বাংলাদেশকে আপনার বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এবার একটু আন্তর্জাতিক প্রসঙ্গে যেতে চাই। ভারতে টানা কয়েকদিন ধরে আন্দোলন চলছে, শিক্ষার্থীদের আন্দোলন। একটা প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সেই আন্দোলন প্রতিটি রাজ্যেই অনেকটা ছড়িয়ে পড়েছে, এবং সেই আন্দোলনের মুখে সে দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। মধ্যরাতে এসে ভিডিও বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। আপনার কি মনে হয় যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে সেখানকার আন্দোলন স্থমিত হয়ে যাবে? কি মনে হচ্ছে? এটা তো অনেক দেরি করে ফেলেছে। আমাদের দেশের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান যেরকম শুরু হয়েছিল, প্রথম দিকে এটা থামানোর সুযোগ ছিল, সেটা কিন্তু ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকার সেটা করতে পারেনি। এটা কোনো ফ্যাসিবাদই করে না। প্রথম দিকে তারা তাদের অস্তিত্বটা বুঝতে চায় না, তাদের অস্তিত্বটা বোঝার সক্ষমতা হারিয়ে ফেলে। দীর্ঘদিন যাবৎ জোর করে যখন মানুষের উপরে চেপে বসে থাকে, তখন মনে করে যে হ্যাঁ, এই পুলটা এই 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 ফেরিটা পার হয়েছি, ওই ফেরিটা আমি পার হইতে পারবো। এই পুলটা পার হয়েছে, ওই পুলটা আমি এমনিতে পার হয়ে যাব। কিন্তু কোনো একটা জায়গায় আটকে যায় বা ভেঙে পড়ে বা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, এটা আসলে তখন তারা বোঝে না। তো আমার মনে হয় যে মোদিরও কিন্তু এরকম একটা অবস্থাই হয়েছে। মোদি সরকারে যে কালকেও দেখবেন আপনি বলেছে যে না, তারা শিক্ষামন্ত্রীকে যেভাবে হোক শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন না। কালকে কিন্তু খুব শক্তভাবে বলেছে, আজকে কিন্তু সে পড়ে গেছে। আমার মনে হয় যে এটা আরও লম্বা মেয়াদে এটাকে মোদি সরকারকে আরও ঘানি টানতে হবে, এবং মোদি সরকারকে এর খেসারত দিতে হবে। এখন পদত্যাগ করেও কোনো উপায় হবে? আমার একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে হচ্ছে যে আসলে এটা অত সহজ হবে না। এবার আপনার ব্যক্তিগত বিষয় একটু জানতে চাই। রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে, রাজনীতি নিয়ে কতদূর আগাতে চান একটু যদি আপনার পরিকল্পনা শোনান। রাজনীতি তো আসলে আগানো পেছনের বিষয় না। রাজনীতি তো এটা এক ধরনের অস্থি মজ্জার মধ্যে মিশে যায়। তো ছোটোবেলা থেকে রাজনীতি করি, ইচ্ছা ছিল যতদিন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন ততদিন পর্যন্ত যখন সুযোগ পাবো মানুষের পাশে কিছু কাজ করব, সেবা করব, মানুষের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে। সব জায়গাতে আমাদের পক্ষে করা সম্ভব না। এটা আমার যেই মূল এলাকা, নির্বাচনী এলাকা বরিশাল 5 সদর আসন, সে এলাকার মানুষের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে।
মানুষ আমাকে আপনি ভালোবাসে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় জনসংযোগও করেছেন, মানুষের জি, সঙ্গে আমি মিশেছেন, আমি তাদের যেমন বিপদে মানুষকে আপদে ভালোবাসি, ছিলেন। মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, দিচ্ছে, মানে অপরিসীম ভালোবাসে তারা আমাকে। বাট ভালোবাসার বিপরীতে আসলে আমি তাদেরকে কিছুই দিতে পারিনি। ইচ্ছা আছে যদি কখনো সুযোগ পাই তাহলে মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব, মানুষের জন্য, সমাজের জন্য কিছু করতে পারবো। আর যতদিন আল্লাহ পাক হায়াতে রেখেছেন, সুস্থ থাকি, ততদিন পর্যন্ত চেষ্টা করব রাজনীতিকে সেবা হিসেবে যেভাবে গ্রহণ করতে চেয়েছি এইভাবে সেবা হিসেবেই রাখার জন্য। যতদিন মানুষকে সেবা করতে পারবো ততদিন এই রাজনীতি করব, এরকম একটা ইচ্ছা আছে। অনেক ধন্যবাদ রহমতুল্লাহ ভাই, আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর সঙ্গে। দেশ এবং বিদেশ সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি দীর্ঘ আলাপে বলছিলেন বাংলাদেশে তারেক রহমানের যে রাজনীতি, নতুন ধারার রাজনীতি, নতুন বাংলাদেশ গঠনের যে পরিকল্পনা, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে দেশের মানুষের সহযোগিতার পাশাপাশি প্রত্যেকটা মানুষের যে মানসিক পরিবর্তন প্রয়োজন, সেই কথাগুলোই বলছিলেন। তো এই ছিল আজকের মতো, আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা।